স্টেশনে কেটে যায় আধা বেলা, বিপাকে চালক। বন্দরে আরও জ্বালানি তেলবাহী জাহাজ, 2 মাস সংকট হবে না, ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকার ই-হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। সংক্রমণ দ্রুত ছড়ানোর বড় কারণ অপুষ্টি। আক্রান্ত শিশুর বেশিরভাগই দরিদ্র পরিবারের, বলছেন চিকিৎসক। থামছেই না মব সন্ত্রাস, 3 মাসে প্রাণহানি প্রায় অর্ধশত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্রয়ের অভিযোগ তথ্য উপদেষ্টার। কুষ্টিয়া সহ সব ঘটনা খতিয়ে দেখার আশ্বাস। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে কেটে যাচ্ছে আধা বেলা। পাম্পে কমছেই না যানবাহনের দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী 2টি জাহাজ। আর জ্বালানি বিভাগ বলছে পর্যাপ্ত মজুদ থাকায় অন্তত 2 মাস সংকট হবে না। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ভর্তুকি কমিয়ে দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। সকাল সকাল তেল নিয়ে কাজে যোগ দিতে কারো এই অপেক্ষা গেল রাত থেকে। কেউ আবার জ্বালানি সংগ্রহে সকালেই এসেছেন রাতে থাকার প্রস্তুতি নিয়ে। বালিশ নিয়ে আসছি, এই রাত ভরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই এটাই ভাই বুঝতে পারতেছি না। রাত্রে এসে এখানে থাকা মানে একটা বুঝতে পারছেন, একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। এমন বাস্তবতার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় থেকে মেজাজ হারিয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। এই গাড়িটা তো হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য যারা রাত 3টা থেকে আসছে তাদের তো একটু সম্ভবত কারণে তাদের মধ্যে একটা বিদ্রোহ চলে আসে, বুঝেন না, তো সবারই তো কষ্ট আছে। বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন ও পেট্রোল 18,211 মেট্রিক টন সহ বিভিন্ন ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফ করেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। বলেন অন্তত 2 মাস সংকটের আশঙ্কা নেই। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। আর ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস এটুকু মোটামুটি নিশ্চিত করেছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। এর আগে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান যুদ্ধের প্রভাবে দেশেও বাড়াতে হতে পারে জ্বালানি পণ্যের দাম। 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় বাড়তি সংকট তৈরি হয়েছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্ল্যাটফর্ম এজেক এর কাছে $200 কোটি চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে বক্তব্য দেন সরকার প্রধান। পরে সম্মেলনের বিস্তারিত জানিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কার্যত অচল হরমুজ প্রণালী, ভেঙে পড়েছে জ্বালানি পণ্যের সরবরাহ ব্যবস্থা। বিশ্বজুড়ে প্রকট হচ্ছে তেল গ্যাসের সংকট, ভোগান্তি পোহাচ্ছে বাংলাদেশও। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচির পরিচালনায় অনুষ্ঠিত হল এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সামিট। বুধবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তে, কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। অধিবেশনে ছিলেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও। ঢাকার পক্ষে এজেক প্লাস সম্মেলনে সংসদ সচিবালয়ের দফতর থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। The energy crisis has already disrupted Bangladesh's economy. Bangladesh is seeking mobilize $2 billion from development partners
to meet our immediate energy needs and safeguard our economic stability. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামিটের বিস্তারিত জানিয়ে ব্রিফ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রয়োজন। অংশীজনদের জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, আর যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, তখন আমরা কাজ গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল ওয়ার্ক। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় অ্যাজেকের আওতায় থাকা দেশগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের জন্য হেলথ কার্ড সেবা চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে 5টি জেলায় শুরু হবে কার্যক্রম, আর 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। ইরান যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্ব। হামলা পাল্টা হামলায় নিরাপত্তা শঙ্কায় ধুঁকছে দেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। প্রধানমন্ত্রী মহোদয়ের বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিকল্প শ্রমবাজারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। টেবিলে উপস্থাপিত প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তর ব্যাখ্যা করেন সরকার দলীয় চিফ হুইপ। মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। প্রশ্নোত্তর পর্বে 180 দিনের কর্মসূচির মধ্যেই হেলথ কার্ড চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে চালু হবে এই কার্ড। পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ নেতা জানান, নতুন অর্থ বছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন তারেক রহমান। বলেন, পর্যটন খাত এগিয়ে নিতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার, এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। সরকার বৈশ্বিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেপ্যালের কার্যক্রম শিগগিরই শুরুর পদক্ষেপ নেবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে আলো ছড়ানো বিশ্বের প্রভাবশালী শত মানুষের তালিকায় জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এই তালিকায় তারেক রহমানকে রেখেছেন 16 নম্বরে। মুখবন্ধে টাইমের ভূ রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল লিখেছেন, দীর্ঘ নির্বাসন শেষে দেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন প্রমাণ করেছে ক্ষমতা নয়, জনগণই একজন নেতার প্রকৃত শক্তি। 17 বছর দীর্ঘ নির্বাসন কাটিয়ে লন্ডনের জীবন ছেড়ে দেশে ফেরেন তারেক রহমান। হাসপাতালে প্রিয়তমা মা আর অপেক্ষায় কোটি মানুষ। রাজনীতির আকাশে অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে বড়দিনে ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে হাসপাতাল, পথে কোটি জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান। দেশে ফিরেই বলেছিলেন, আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেশে ফিরেই মায়ের মৃত্যু শোক নিয়ে প্রথমবারের মতো বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে বলেন, কোনো পারিবারিক পরিচয়ের কারণে নন, বরং দলীয় নেতাকর্মীদের সমর্থনই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। টাইমের চোখে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির ট্র্যাজিক হিরো। শুধু বিএনপি নয়, যার দিকে তখনও তাকিয়ে গোটা বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, এই শোকের মধ্যেও তিনি নিজেকে আবদ্ধ করেন একটি বৃহত্তর জাতীয় দায়িত্বে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার বিদায় নিলে দেশ জুড়ে সৃষ্ট অরাজকতা রুখতে লন্ডন থেকে তারেক রহমান দেন সংযত থাকার বার্তা। তারপর সব অনিশ্চয়তা কাটিয়ে জাতীয় নির্বাচনে তার দলের ভূমিধস বিজয়ের পর হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থানের এই যাত্রায় তিনি হয়ে ওঠেন রাজনীতির কাণ্ডারি।
শপথ করিতেছি। টাইমের বিশ্লেষণে বলা হয়, রাজনৈতিক পুনর্গঠনের এই সময়ে তিনি বিভক্ত রাজনৈতিক পরিসরকে একত্র করার চেষ্টা করছেন। নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব দ্রুত বাড়তে থাকে এবং নীতি নির্ধারণে তার অবস্থানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। কয়েক মাসের ব্যবধানে টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান তারেক রহমান। টাইম ম্যাগাজিন তার নেতৃত্বকে বর্ণনা করে রাজনৈতিক বাস্তবতার মোড় ঘোরানো এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে। নাদিম মারজান, সময় সংবাদ। জ্বালানির দাম না বাড়ানোর আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। অর্থনীতির নানা সংকট কাটাতে সমন্বয়ের বাজেটের আভাস দেন উপদেষ্টা। সরকারের দায়িত্ব গ্রহণের 12 দিনের মাথায় ভঙ্গুর অর্থনীতির সঙ্গে যোগ হয় মধ্যপ্রাচ্য সংকট। নানা চাপ থাকলেও সেচ, কলকারখানা চালু ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই, এমন আভাস প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমিরের। তিনি জানান, বিএনপি সরকার সবসময় সংকটকে শক্তিতে রূপান্তর করেছে, তবে তা জনগণের উপর চাপ সৃষ্টি করে নয়। জনগণের প্রতি যেহেতু আমরা দায়বদ্ধ, সেই জন্য আমাদের সবসময় রেকর্ড হচ্ছে যে আমরা সংকটকে মোকাবেলা করতে চাই, জনগণের উপরে বার্ডেন বাড়াইতে চাই না। বুধবার ডিসিসিআইয়ে আয়োজিত ব্যাংকিং খাতের সমন্বয়, ঋণদাতা ও ঋণ গ্রহীতার দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনায় শিল্প পরিকল্পনায় খেলাপিদের কবলে থাকা ব্যাংক খাতের প্রভাব তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। একই সঙ্গে আসন্ন বাজেটে সিএসএমই উদ্যোক্তাদের জন্য সামঞ্জস্যপূর্ণ সুযোগ সৃষ্টির আহ্বান জানান আলোচকরা। তথ্য সীমিত এবং অধিকাংশ সিএমএসএমই উদ্যোক্তাদের যথাযথ আর্থিক বিবরণী নেই। তাই ব্যাংক সবাইকে ঝুঁকিপূর্ণ ধরে নিয়ে ঋণ না দেওয়ার নীতি গ্রহণ করেছে। তৃতীয়ত, রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় বাহ্যিক কোনো ধাক্কা আসলে একসাথে অনেক ঋণ খেলাপি হয়ে পড়ছে। ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, দেশের অর্থনীতির বহুমাত্রার সংকট কাটাতে গঠনমূলক ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে নীতি ও তারল্য সহায়তার সমন্বয় থাকবে আসছে বাজেটে। আমরা ফিসক্যাল সাইড থেকে আপনাদের যে কথা, বিশেষ করে এসএমইর ক্ষেত্রে আমরা অনেকগুলো পদক্ষেপ আশা করি আগামী বাজেটে নেব। আলোচনায় ব্যাংক খাতে খেলাপির দৌরাত্ম্য কমানো, রিস্ক বেস সুপারভিশন চালু, বন্ড বাজার শক্তিশালী করা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পরিকল্পনায় জোর দেন আলোচকরা। আপনারা যারা চাকরি করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। থামছেই না মব সন্ত্রাস। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কঠোর অবস্থানের কথা জানালেও নিয়ন্ত্রণে আসেনি। বিশ্লেষকরা মনে করেন, বিগত সময়ের এমন অপরাধের বিচার না হওয়া, উগ্রবাদের রাজনৈতিক প্রশ্রয় সহ নানা কারণে এখনও মাথাচাড়া দিচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা। মব রুখতে আইনের কঠোর প্রয়োগ, গুজব প্রতিরোধ, সামাজিক আন্দোলন ও নাগরিক সচেতনতায় জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না। রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন, মন্ত্রীদের প্রতিশ্রুতি, আইনসভায় দাঁড়িয়ে শক্ত ঘোষণার পর জনমনে আশা জেগেছিল গত অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মব সন্ত্রাস থেকে হয়তো মুক্তি মিলবে এবার। কিন্তু বাস্তবতা যে এখনো ভিন্ন, তার বড় উদাহরণ কুষ্টিয়ায় সংঘবদ্ধভাবে দরবার শরীফে হামলা চালিয়ে পীর হত্যা, শাহবাগে মারধর সহ সাম্প্রতিক কিছু ঘটনা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে চলতি বছরের প্রথম 3 মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত 88টি ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, যার মধ্যে গত মাসে মব সহিংসতার 25 ঘটনায় নিহত হন 13 জন। এতে প্রশ্ন উঠছে, আবারও কি মাথা ছাড়া দিয়ে উঠছে মব ভায়োলেন্স, কিংবা কেনই বা রাশ টানা যাচ্ছে না সংঘবদ্ধ এই অপরাধের? সরকার কথা বললেও বাস্তবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে পদক্ষেপের কারণে এটা একেবারেই বন্ধ হয়ে আসবে। আরেকটা জিনিসও সত্য, কিছু গোষ্ঠী আছে মব সন্ত্রাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত চাহিদাগুলি পূরণ করছে। অন্তর্বর্তীকালে সরকার থেকে এটা শুরু হয়েছে, তারা কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য থাকাটাও বিচিত্র নয়। এখানে উগ্রবাদটা কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা পায়তারাও চলছে। মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকরা মনে করেন, মব সন্ত্রাস রুখতে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর অপরাধীদের বিচার নিশ্চিত করা। এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছে, জনপ্রতিনিধি আছে বিভিন্ন পর্যায়ে,
সকলকে কোঅপারেট করতে হবে। একটা গোষ্ঠী কায়েমি স্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষকে উস্কাই দিচ্ছে, ফলে এই জায়গায় সতর্ক না হলে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী গত বছর মব সহিংসতায় দেশে প্রাণ হারান 198 জন। এর আগের বছর 2024 সালে নিহত হন 128 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাস প্রশ্রয় দেয়ায় উৎসাহিত হয়েছে অনেকে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান আরও বলেন, সেই সময় সব ঘটনা খতিয়ে দেখা হবে। কুষ্টিয়ায় দরবার শরীফে ঘোষণা দিয়ে হামলা করে একজনকে হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশে ছড়িয়ে পড়ে মব সন্ত্রাস। টার্গেট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঘিরে উন্মত্ততায় মেতে ওঠে সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল গোষ্ঠী। বুধবার সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসে মব সন্ত্রাস নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পিতভাবে মব তৈরি ও প্রশ্রয় দেওয়া হয়। এই কারণে মব সন্ত্রাসে উৎসাহিত হয়েছে অনেকে। মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়, এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। প্রত্যেকটা পরিকল্পনা করে উস্কে দিয়ে করা হয়েছে। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। সম্প্রতি ঘোষণা দিয়ে কুষ্টিয়ার দরবার শরীফে আক্রমণ করে উগ্রবাদীরা। পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় পীর পরিচয় দেয়া এক ব্যক্তিকে। এ ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখছে সরকার। কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে, তাই না? সো আমরা এটাকে মব বলতে চাই না। প্রশাসনিক ব্যর্থতাটা কেন হলো? অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই, আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তৈরি দেখা হচ্ছে, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুল ও অপতথ্য প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নীতিমালার ভিত্তিতে আইনজীবী প্যানেল তৈরি করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমরা আইনজীবী প্যানেলের তৈরির কাজ শুরু হয়ে গেছে, এটার জন্য নীতিমালা তৈরি হয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দলের মিডিয়া সেল থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। পোস্টে আরও জানানো হয়, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ, তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় সম্পন্ন হবে। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 3 শিশু। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1108 জন। সংক্রমণ ছড়িয়ে পড়ার বড় কারণ অপুষ্টি। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউর। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা দূর করা গেলে প্রতিরোধযোগ্য মৃত্যু কমিয়ে আনা সম্ভব। চলতি বছরের মার্চ থেকে বেড়েছে হামের সংক্রমণ, আক্রান্ত প্রায় 20,000। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। শয্যা সংকটে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা অনেক অভিভাবকের। একটার পরে একটা জ্বরের তাইকা, একটার পরে একটা ওয়াতই। কলেরা হসপিটাল গেছি, কলেরা হসপিটাল ওরে ভর্তি করে নাই। পরে ডায়রিয়া হাসপাতালে ভর্তি ছিলাম, পরে ওখানে হেরা 2 দিন রাখছে, পরে রেশ 1-2টা বাসতে ওরা এখানে পাঠায় দিচ্ছে। শুধু হাম উপসর্গ নয়, হাসপাতালে ভর্তি অনেক শিশুরই ছিল শারীরিক অন্য জটিলতা। কারো হার্টে ছিদ্র, কারো জন্মের পর থেকে খিঁচুনি, আবার কেউ সবে মাত্র সুস্থ হয়েছিল নিউমোনিয়া থেকে। অনেক দুর্বল আমার বাচ্চা, চোখ মিললা হয় যে একটু খাইবো ওটাও খাইতে পারতেছে না। ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, আর এর মধ্যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন, যেসব শিশু আগে থেকেই অপুষ্টিতে ভুগছে বা ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতার মতো সমস্যায় আক্রান্ত, হামের সংক্রমণে সেসব শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউ সাপোর্ট। যারা নাকি আগে থেকে ম্যালনারিশ ছিলেন, মানে অপুষ্টিতে ভুগছেন এবং যাদের নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, এবং তারা অবশ্যই
হামের জটিলতায় বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের সংখ্যা আমরা বেশি দেখছি। 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যালিটির সংখ্যাও বেশি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, দরিদ্র পরিবারের অনেক শিশু নিয়মিত পুষ্টিকর খাবার বা ভিটামিন এ পায় না। সামাজিক সহায়তায় পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমিয়ে আনা সম্ভব। দরিদ্র এবং যারা বিত্তহীন তাদেরকে চিকিৎসার জন্য আমরা এক জায়গায় নিলেই হবে না, তাদেরকে সামাজিক সহায়তা দিতে হবে, সমন্বিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং যারা দানশীল ব্যক্তি সমাজের বেসরকারি সংস্থা, তাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। হামের মৃত্যু তো প্রতিরোধযোগ্য, এটাকে আমরা কমিয়ে আনতে পারবো। ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলা সহ র্যাবে দায়িত্ব পালনের সময় বিচার বহির্ভূত হত্যা মামলায় আসামি করা হতে পারে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 1000 মামলার কপি তদন্ত সংস্থায় জমা পড়েছে বলে জানান তিনি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি এবং আগামী 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। একটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে গেলে সেটা আরেকটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে যাবেন, এটার তো কোনো অর্থ হতে পারে না। গত 3 মাসে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ দেশে বিদেশে দুর্নীতিবাজদের প্রায় 2500 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটি জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পর এসব সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে চট্টগ্রাম ও মোংলা বন্দরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ আসে দুদকে, যেখানে জড়িয়ে আছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম। একইভাবে মোংলা বন্দরে 1538 কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে। প্রাথমিক সত্যতার খোঁজে 4 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। সেই কমিটি এরই মধ্যে বিভিন্ন দফতরে চিঠি দেওয়া শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির নিয়োগ, পদোন্নতি এবং প্রকল্প সংক্রান্ত অনেকগুলো অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান চলাকালীন সময়ে এ পর্যায়ে সংশ্লিষ্ট শাখাগুলোতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুসন্ধানকারী কমিটি তাদের তথ্য চেয়ে পত্র প্রেরণ করবেন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ দেশে বিদেশে প্রায় 2500 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের কথা জানিয়েছে দুদক। 3 মাসের একটা হিসাব আছে, দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ মিলে প্রায় 2500 কোটি টাকার সম্পদ ক্রোক বা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্ট অভিযোগটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে। দুর্নীতির অভিযোগ থাকা এসব ব্যক্তিদের সম্পদ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ফ্রিজ বা অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দলও উপস্থিত হন। সার্বিক বিষয় পর্যবেক্ষণের পাশাপাশি চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখেন তারা। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাজধানীর বনানী কাঁচাবাজারের পাশে 12 নম্বর সড়কের 44 নম্বর ভবনের 9ম তলায় দাউ দাউ করে জ্বলছে আগুন, যেখানে রয়েছে একটি বুটিক হাউস ও শোরুম। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই ভবন থেকে নেমে আসেন সবাই। 9 তলা 10 তলা, 7 তলা আমরা থাকি। 7 তলায় ছিলেন আপনারা? আমরা 7 তলায় থাকি। 7 তলায়। তো যখন আগুন লেগেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম, আমি উজুতে নামাজ পড়তে গেছিলাম।
নামাজ পড়ে বলছিলাম তো ওই ভবনে যারা ছিল নেমে গেছি। ভিতরে যে টিম আছে ওরা প্রথম আইছে, ওরা আইসা ভিতরে ঢুকে সরাসরি আগুন নিভাইতে চলে আসে, ওরা পারানারিকে পরে টিম আনাইছে। খবর পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিস। শুরু হয় আগুন নেভানোর কাজ, বাড়তে থাকে ইউনিট। প্রায় 2.25 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট নিয়ন্ত্রণে আনে আগুন। ভবনের 8ম, 9ম এবং 10ম তলা থেকে গ্লাস ভাঙার মাধ্যমে জমে থাকা ধোঁয়া বের করে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু খবর পেয়েছি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে এবং আপনার খুব সম্ভবত ওখানে কোনো লোকজন নেই। তা এটা একজন কমপ্লিটলি একটা বাণিজ্যিক অ্যাপার্টমেন্ট। ফায়ার সার্ভিস জানায় ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও মেইনটেনেন্সে সমস্যা পেয়েছেন তারা। আধুনিক যে বিল্ডিংগুলো আমরা দেখতেছি ভিতরে ইন্টেরিয়র থাকে, ইন্টেরিয়র হলো আগুনের খাদ্য এবং আগুন বিস্তার লাভ করার ভালো উপকরণ। যে সমস্ত বিল্ডিংয়ে ইন্টেরিয়র থাকে এগুলোতে আগুন খুব দ্রুত বিস্তার লাভ করে, আগুন ছড়ায় খুব তাড়াতাড়ি এবং ধোঁয়া সৃষ্টি করে এবং সেখানে অগ্নি নির্বাপনে আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার। সিলেটে মতবিনিময় সভায় কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষা খাতের সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। বিগত সরকার 2022-এর পর অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট আপনাদের দেয় না। 23 গেল, 24 গেল, 25 গেল, আপনারা 1 টাকাও পান নাই। কারণ 7,000 কোটি টাকা বিগত সরকারের সময় যারা এই দায়িত্ব ছিল তারা আত্মসাৎ করেছে। অতএব আমাকে এই বাজেট পর্যন্ত বসে থাকতে হবে, থোক বরাদ্দ পেতে হবে, তারপর আপনাদের দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনাদেরকে এগোতে হবে। আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেরি হচ্ছে, কিন্তু আমাদের যে চেষ্টা রয়েছে এটা তো বুঝতে হবে। ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে প্রযুক্তি কেন্দ্রিক সেবাগুলো প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছাতেও কাজ চলছে বলে জানান তিনি। বুধবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডব্যান্ড এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের উন্নয়ন অগ্রগতির পথে দুর্নীতিকে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় নগরকে তারের জঞ্জাল মুক্ত করতে সড়কের নিচ দিয়ে ইন্টারনেট কেবল প্রতিস্থাপনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি। আমাদের তৈরি এবং সঠিক নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। কেবলগুলো যে বাইরে যেভাবে থাকে এটা একদিক দিয়ে তো দৃষ্টিনন্দন না, আরেক দিক দিয়ে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টেরও অনেক ঘটনা ঘটে। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে এটা কীভাবে দ্রুত এটাকে আন্ডারগ্রাউন্ড বা মার্কেট নিচে নিয়ে যাওয়া যায়, যত দ্রুত সম্ভব সেটা করব আমরা। এই জনবান্ধব এই সরকার মানুষের গড়দোড়ায় আপনাদের ইন্টারনেট নিয়ে যেতে চাই। দেয়ার আর মোর হার্ডলস, মোর করাপশন। সুতরাং আমরা যত পারি ব্যবসায়িক বান্ধব সরকার হতে চাই আমরা। বিএনপি বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্বের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় খেলাফত ছাত্র আন্দোলন আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, বিসিবির মতো প্রতিটি প্রতিষ্ঠানে স্বজনপ্রীতির সংস্কৃতি চালুর পাঁয়তারা করছে বিএনপি। সভায় অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতা ও বিশিষ্টজনেরা। তাদের অভিযোগ, নানাভাবে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাতে দিচ্ছে না বিএনপি। জনগণের সঙ্গে দলটি ধোঁকাবাজি করছে বলেও অভিযোগ করেন নেতারা। কিন্তু এখন তারা নানা বলার চেষ্টা করছে, এগুলো মিডিয়ার মাধ্যমে জনগণের এই কথাগুলো সরকারের কাছে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে প্রতারণা করে আর একটা গণ আন্দোলন গণপ্রতিরোধের প্রেক্ষাপট তৈরি করছে। জনগণের বেসিক প্রবলেমগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। মিডিয়া কুয়ের মাধ্যমে তারা জনগণকে একটা অন্ধকারের মধ্যে রাখতে চায়। বিসিবিতে আপনারা যে কাণ্ডটা করেছেন এবং সেই ক্রিকেটকে আপনারা যেভাবে বাপের দোয়া ক্রিকেট বা পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত করলেন, স্থায়ী কমিটির 3 জন নেপো কিডসকে ওখানে বসালেন। এই নেপো কিডসদের বিরুদ্ধে নেপালে আন্দোলন হয়েছে। বুদ্ধিগত দেউলিয়াপনা আছে। আদালতের সিস্টেম মেনে বিপ্লব হয়? আদালতের সিস্টেম মেনে পৃথিবীর কোথাও বিপ্লব হয়েছে? দিস ইজ এ রং কনসেপশন। এই রাস্তা ভুল। আমি আপনাদেরকে বলছি যে সলিউশন তারা দেখাচ্ছেন, এটা আমরা যতটুকু আইন কানুন লেখাপড়া করেছি, দিস ইজ এ রং রুট।
ব্রিটিশ আমলে নদীপথে চলত ট্রেন। যমুনা ব্রহ্মপুত্রে নাব্য সংকটে বন্ধ হয় উত্তরের 16 জেলার মানুষ আর পণ্য পরিবহনের এই রুট। এরপর ফেরি চলাচলের নামে 150 কোটি টাকা জলে ঢালে আওয়ামী লীগ সরকার। এবার বিএনপি সরকারের দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণায় আশার সঞ্চার হয়েছে উত্তরের জনপদে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। যমুনা ব্রহ্মপুত্র নদের বুকে ফেরিতে পারাপার হতো যানবাহন। যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে উত্তরের 16 জেলার মানুষ ও মালামাল পারাপারের সেই যুগ বাসি হয়েছে অনেক আগে। নাব্য সংকটের কারণ দেখিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে পড়ে থাকা রেলওয়ে ওয়াগন, যাত্রী ও মালামালবাহী ফেরি, রেল লাইন এবং জাহাজ বিক্রি করে দিয়েছে মেরিন বিভাগ। ফলে গাইবান্ধার বালাসী ও জামালপুরের বাহাদুরাবাদ রুটে আর চলে না এসব নৌযান। বর্ষায় ফুসে উঠলেও শুষ্ক মৌসুমে ভেসে ওঠে যমুনা ব্রহ্মপুত্রের কঙ্কাল। অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় অনেক রুটে বন্ধ হবার উপক্রম হয় নৌযান চলাচল। ভোগান্তি বাড়ে যাত্রীদের। পরিস্থিতি মোকাবেলায় দুই পারে প্রায় 150 কোটি টাকা খরচ করে দুটি টার্মিনাল নির্মাণ করেও নাব্য সংকটের কারণে ফেরি চালাতে পারেনি আগের সরকার। এবার বালাসী থেকে বাহাদুরাবাদ ও বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুর সম্ভাব্য রুট ধরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে বিএনপি সরকার। স্থানীয়রা বলছেন বালাসী বাহাদুরাবাদই হবে সেতু নির্মাণের উপযুক্ত স্থান। ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষরাই আগে ট্রেন দিয়ে যেত, এখন তো আর ট্রেন নাই, এখন তো আর যায় না, এখন নৌকা দিয়ে যাওয়া আসা করে, এত মানুষ কমছে মেলা। এই রুট সচল করতে খননের জন্য 600 মিটার প্রস্থ আর 3 মিটার গভীরতা ধরে 22 কিলোমিটার নদীপথের আয়তন দাঁড়ায় 3,96 লাখ ঘনমিটার, যেখানে একবার খননে ব্যয় হবে 851 কোটি 40 লাখ টাকা। 4 বার এই নদী খননে যা ব্যয় হবে তা যমুনা সেতু নির্মাণ ব্যয়ের সমান। আমি মনে করি বাহাদুরাবাদ এবং বালাসী রেল লাইন করে দিলে সবচেয়ে বেটার। বর্তমানে যমুনা সেতু হয়ে গাইবান্ধা থেকে ঢাকার দূরত্ব প্রায় 280 কিলোমিটার, কুড়িগ্রাম থেকে প্রায় 350 এবং লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব প্রায় 330 কিলোমিটার। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সেতু নির্মাণ করা হলে প্রায় 140 কিলোমিটার কমবে গাইবান্ধার সঙ্গে ঢাকার দূরত্ব। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরের জেলাগুলোর ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 120 থেকে 150 কিলোমিটার। সর্বোপরি উত্তরের 8 জেলার সাথে রাজধানী, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সাথে যোগাযোগে সময় ও দূরত্ব অনেক কমে যাবে। সহজ হবে পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা। গাইবান্ধা জেলার উপর দিয়ে যদি একটি সেতু হয় তাহলে আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের যে 8টি জেলা রয়েছে এই 8টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমাদের আরও উন্নততর হবে এবং নিশ্চয়ই উত্তরবঙ্গের এই মানুষগুলো পণ্য পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে এটা একটা নতুন দ্বারের উন্মোচন হবে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান বিএনপি সরকার 2033 সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মাণ করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সেতুটি নির্মিত হলে উত্তরের 16 জেলার মানুষের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে তেমনি খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার, মনে করে উত্তরের মানুষ। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভারতে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ছাড়াও মেঘালয়, ওড়িশা, ঝাড়খণ্ডেও বর্ষবরণে মেতেছেন বাঙালিরা। যদিও বিধানসভা ভোটের আবহে পশ্চিমবঙ্গের ছবিটা এবছর একটু ব্যতিক্রম। রাজনৈতিক দলগুলো বর্ষবরণের আয়োজনকে বেছে নিয়েছে নিজেদের প্রচারণার মাধ্যম হিসেবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। এভাবেই ঢাক, ঢোল, বাঁশি, কাসর বাজিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয় দক্ষিণ কলকাতার যাদবপুর গাঙ্গুলি বাগানে। কলকাতার সবচেয়ে বড় আয়োজনগুলোর অন্যতম এই মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছিল 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কয়েকজন গুণী শিক্ষক ও শিল্পীর সহায়তায়। এদিন শোভাযাত্রার পথে পথে অসংখ্য বাঙালি মানুষ সমবেত ছিলেন। যারা মিছিলে পায়ে পা মেলাতে পারেননি তারাও রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বাঙালি সত্তাকে স্বাগত জানাতে ভোলেননি।
শোভাযাত্রায় দেখা গেছে রাজ্যটির বিভিন্ন জেলার সংস্কৃতি ও শিল্পকর্ম। বিভিন্ন মোটিভের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে লাখ লাখ মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদ। ইরান গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ন্যাক্কারজনক হামলাও উঠে আসে শোভাযাত্রায়। 40-এর দশক থেকে উদ্বাস্তু আন্দোলনে রাস্তা দেখিয়েছে এই এলাকা। এই প্রতিরোধের বার্তাটাই আমরা দিতে যাচ্ছি, আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আশঙ্কা ছিল যে বাঙালি সবাই আমাদের এই পদযাত্রায় শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন কিনা, কিন্তু যত দিন গেছে তত আমাদের মনে হয়েছে যে বাঙালি সত্যিই সম্প্রীতি চায়। সম্প্রীতির বার্তা নিয়েই পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, সেটা অ্যাকচুয়ালি প্রতিবাদ মিছিল। যতদূর বাঙালি ততদূর বাংলা ভাষা, এটা হচ্ছে আমি বিশ্বাস করি। আর মাত্র এক সপ্তাহ পরেই রাজ্যের প্রথম দফার ভোট। প্রচারণায় প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি তৃণমূলের বহু প্রার্থীকে বর্ষবরণের আয়োজনে নিজেদের ভোটের প্রচার করতেও দেখা গেছে। কলকাতার গাঙ্গুলি বাগান ছাড়াও পার্ক স্ট্রিটে ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকেও এদিন বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। রাজধানীর বাইরে বীরভূম, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলাতেও বাঙালির এই উৎসবে সামিল হতে দেখা যায় সবাইকে। বর্ষবরণের এই প্রথম ক্ষণে বাঙালি বুঝিয়ে দিলেন এই বর্ষবরণের আয়োজন সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেবে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানের ঐতিহ্যবাহী বাঙালির বর্ষবরণের আয়োজন মঙ্গল শোভাযাত্রা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে মৌসুমের শুরুতেই মন্দাভাব পর্তুগালের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। নানা খাতে ব্যয় বাড়ায় স্বল্প খরচেই ভ্রমণ সারছেন আশপাশের বিভিন্ন দেশ থেকে যাওয়া পর্যটকরা। ফ্লাইট বাতিল সহ চলমান পরিস্থিতিতে বিদেশি পর্যটকরা যেতে না পারায় লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। শীত কমতে শুরু করায় এপ্রিলের শুরু থেকেই পর্তুগালে বাড়ছে পর্যটকদের আনাগোনা। রাজধানী লিসবনের পাশাপাশি পোর্তো, ফারো সহ বিভিন্ন শহর মুখর তাদের পদচারণায়। তবে প্রতিবেশী দেশ স্পেন, ফ্রান্স বা জার্মানির মতো ইউরোপের বিভিন্ন দেশের পর্যটক বেশি আসলেও চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য বা সেসব দেশ ব্যবহার করে পর্তুগালে আসা ভ্রমণকারীদের সংখ্যা একেবারেই কম। এমন পরিস্থিতিতে মন্দাভাব কাটছে না পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। অন্যদিকে চলমান যুদ্ধের প্রভাবে ইউরোপের সব দেশেই জ্বালানি তেল সহ বিভিন্ন জিনিসপত্রের দামের ক্রমাগত ঊর্ধ্বগতিতে স্বল্প খরচে ভ্রমণ সারছেন পর্যটকরা। তাই খুব বেশি ক্রেতা সমাগম নেই সুভিনির শপ, রেস্টুরেন্ট বা পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়। রাজধানী লিসবন সহ পর্তুগালের অধিকাংশ পর্যটন শহরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সুভিনির ব্যবসার সঙ্গে জড়িত থাকায় আসছে মৌসুমকে ঘিরে লোকসানের আশঙ্কা তাদের। প্রচুর পর্যটক আসতেছে, যারা ইউরোপিয়ান তারা অনেকেই আসতেছে, বাট আগের মতো সেরকম কেনাকাটা তারা করছে না। এটা আমরা খুব সাফারার আসলে। গত বছরও আমরা খুব সাফার করেছি, বর্তমান সময়েও খুব ক্রিটিক্যাল মুহূর্ত আমরা পার করছি। আমরা জানি না ফিউচার কি হবে। মিডল ইস্ট থেকে ট্যুরিস্ট না আসার কারণে এই পর্তুগালে আমাদের ব্যবসার উপরে সব ব্যবসার উপরে, রেস্টুরেন্ট বলেন, আপনার এই ট্যুরিস্ট সব এই টাইপের যত ব্যবসা আছে সব ব্যবসার ভিতরই বর্তমানে ভালো ধস। ব্যাংক অব পর্তুগালের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে পর্যটন খাত থেকে আসা রাজস্ব বেড়েছিল 3%। মধ্যপ্রাচ্যে সংঘাতের পরপরই এতে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বেড়েছে হোটেল বুকিং বাতিলের সংখ্যাও। চলমান বৈশ্বিক পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে পর্তুগালের পর্যটন খাতে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ছোট বড় প্রায় সব ধরনের ব্যবসায়ীরাই মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসছে পর্যটন মৌসুমে তারা মারাত্মক লোকসানের মুখে পড়বেন বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাই এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতা ফিরবে পর্তুগালের পর্যটন খাতে, এমনটাই আশা তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। স্পন্সর ভিসায় বৈধভাবে ইতালিতে এসেও নানা সমস্যার কারণে বৈধ ওয়ার্ক পারমিট পাচ্ছেন না বাংলাদেশি শ্রমিকরা। বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন তাদের এই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। সংস্থাটির একটি প্রতিনিধি দল সিনেটর চেচিলিয়ার সঙ্গে দেখা করেন। চেচিলিয়া বাংলাদেশি ভুক্তভোগীদের প্রতি সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানিয়ে বিষয়টি সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
গেল কয়েক বছর ধরে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে ইতালিতে এলেও প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা দালালদের অসহযোগিতা এবং কাজের মালিকদের ভুয়া কাগজপত্র সহ অন্যান্য কারণে বৈধ ওয়ার্ক পারমিট পাচ্ছেন না। ইতালি প্রবাসী এমন শত শত বাংলাদেশি এখন অবৈধভাবে দেশটিতে অবস্থান করে কোনো রকম জীবন ধারণ করছেন। এবার তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাস। সংগঠনের সভাপতি ইমিগ্রেশন বিশেষজ্ঞ ডক্টর মুক্তার হোসেন ও এম কে রহমান লিটনের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল পার্লামেন্ট ভবনে সিনেটর চেচিলিয়া দেলিয়ার সঙ্গে দেখা করে ঘটনার বর্ণনা দেন। সিনেটর ইতালি প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করে বলেও জানান সংগঠনটি। প্রতিনিধি দলে একজন ভুক্তভোগীও ছিলেন। ভিকটিমদের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করা হয়েছে সিনেটরের পক্ষ থেকে। এখন এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদীয় রীতিনীতি অনুসারে সেশনের আয়োজন করা হবে। আমরা আবার আসব, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি আলোচনা হবে। আজকে ইতালির উচ্চকক্ষে আমাদের ফ্লুসি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি আমাদের কথা শুনেছেন। একজন সিনেটর তিনি আমাদেরকে আমাদের বিষয়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং বলেছেন আমাদের সংকট নিরসনের জন্য তিনি ইতালিয়ান জাতীয় সংসদে বিষয়গুলো আলোচনা করবেন। ইতালি প্রবাসী বাংলাদেশিদের এই হয়রানি ও মানবাধিকার থেকে বঞ্চিত হওয়ায় সরকারের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতা জানান চেচিলিয়া দেলিয়ার। তিনি আশ্বাস দেন বিষয়টি সিনেটের মানবাধিকার বিষয়ক স্থায়ী কমিটিতে উত্থাপন করবেন এবং প্রচলিত সংসদীয় রীতি অনুসারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠকের ব্যবস্থা করবেন। একটি অধ্যাদেশের মধ্য দিয়ে এই বিষয়টির সমাধানের ব্যাপারেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন তিনি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। একের পর এক প্রশাসনিক পরিবর্তনে টালমাটাল বিসিবি, তবে এর কোনো প্রভাব জাতীয় দলে পড়েনি বলে জানান টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। এমন পরিস্থিতি দেখে অবাকও হন না তিনি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে বড় কোনো পরিবর্তনের পরিকল্পনাও নেই তার। ওপেনিংয়ে সাইফ হাসানের উপরই আস্থা রাখতে চান ফিল সিমন্স। তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও রয়েছে বড় প্রত্যাশা। তবে প্রচণ্ড গরম ও দিনের আলোতে খেলা হওয়ায় ক্রিকেটাররা মাঠে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মনে করেন কোচ। Nothing in life surprises me anymore. And that's not got nothing to do with Bangladesh. 1.5 বছরের দায়িত্বে 3 সভাপতির অধীনে ফিল সিমন্সই মনে হয় ক্রিকেট বিশ্বের একমাত্র কোচ। হাথুরুর বরখাস্তর পর ফারুক আহমেদের অধীনে নিয়েছিলেন টাইগারদের দায়িত্ব। বুলবুল গেলেন নিউজিল্যান্ড সিরিজের ঠিক আগ মুহূর্তে অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হলেন তামিম ইকবাল। বিসিবিতে একের পর এক পরিবর্তন, এখন আর অবাক হন না হেড কোচ। তবে প্রশ্ন, এর প্রভাব কি পড়ে দলের অনুশীলন ও পারফরমেন্সে? জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না। অনেক কিছু দেখেছি আমি। আমাদের অনুশীলন এসব পরিবর্তনের কোনো প্রভাব পড়েনি। খেলোয়াড়রা আগের মতোই কঠোর পরিশ্রম করছে। আমি কোনো মানসিক প্রভাব দেখতে পাচ্ছি না। সিরিজের প্রস্তুতির জন্য যা প্রয়োজন সবই করেছে তারা। সিমন্স না বললেও টালমাটাল এই পরিস্থিতি কিছুটা হলেও প্রভাব ফেলে দলে। তার উপর এই নিউজিল্যান্ড সিরিজ টাইগারদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য বড় এক মঞ্চ। যদিও পূর্ণ শক্তির দল আনেনি কিউইরা, তবে প্রথম ওয়ানডে পাকিস্তান সিরিজের শেষ ম্যাচের একাদশী খেলানোর ইঙ্গিত দিলেন সিমন্স। ওপেনিংয়ে আবারও আস্থা সাইফ হাসানের ওপর। আমি দ্বিতীয় সারির দল বলে কিছু মনে করি না। তারা নতুন প্রতিভা নিয়ে এসেছে এবং আমাদের কঠিন চ্যালেঞ্জ জানাবে। আর আমার মনে হয় আমরা ওপেনিংয়ে এখন কিছুটা থিতু হয়েছি। প্রস্তুতি ম্যাচে সাইফ দেখিয়েছে সে তার ছন্দে ফিরছে। আপাতত আমাদের ওপেনিং জুটি ঠিক আছে। এই সিরিজে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বাংলাদেশের। পিএসএল মাতানো নাহিদ রানা ফিল সিমন্সের মূল অস্ত্র। তার আরও যত্ন নেওয়ার পক্ষে হেড কোচ। সিরিজে পেস ইউনিটের কাছ থেকেও সেরা পারফরমেন্স চান সিমন্স। আমাদের নাহিদের ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রাখতে হবে। আধুনিক ক্রিকেটে প্রচুর খেলা, ও আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সব সময় যেন তাকে পাওয়া যায় মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে। বাকিদেরও কাছ থেকে সেরা পারফরমেন্স পাবো আশা করছি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। তবে তীব্র গরম আর দিনের আলোতে ম্যাচ হওয়ায় চ্যালেঞ্জ কিছুটা বাড়বে বলেই মনে করেন সিমন্স। যদিও শেষ কয়েকদিনের প্রস্তুতিতে সন্তুষ্ট টাইগার হেড কোচ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। অতিরিক্ত স্পিন বান্ধব কিংবা মন্থর উইকেট তৈরির প্রয়োজন এখন আর বাংলাদেশের নেই, বরং দারুণ সব ফাস্ট বোলার থাকায় পেস বান্ধব উইকেটে দেয়া হতে পারে আসন্ন সিরিজে। এমনটাই ধারণা নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টারের। আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন নাহিদ রানাকে। প্রথম সারির অনেক ক্রিকেটার না থাকলেও দলের ওপর আস্থা রাখছেন ব্ল্যাক ক্যাপ কোচ।
নিজেদের কন্ডিশনে টাইগারদের সমীহ না করেও উপায় নেই, তাই আইপিএল পিএসএল এ ব্যস্ত তারকাদের ছাড়া ঢাকায় আসা নিউজিল্যান্ড দলের অনুভূতি মিশ্র। সবশেষ সিরিজ হেরে ফিরেছে পাকিস্তান। চিরাচরিত রীতি ভেঙে ওই সিরিজে পেস সহায়ক উইকেট তৈরি করেছিল বাংলাদেশ। এখন আবার নির্বাচকদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজে উইকেট হতে পারে স্লো, তাই খানিকটা ধাঁধায় আছে সফররতরা। বাংলাদেশ দলে দারুণ কিছু পেসার রয়েছে, তারা স্পিন উইকেট বানাবে বলে মনে হয় না। আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে, তাতে আমাদের সুযোগ হয়তো বাড়বে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভিন্ন উইকেটের জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচটাও দেখেছি, স্পিন পেস দুরকমই ছিল। আমাদেরও দুই ধরনের উইকেটের জন্য তৈরি থাকতে হবে। আগে বাংলাদেশে এলেই স্পিনারদের নিয়ে ভাবতে হতো প্রতিপক্ষকে, ইদানিং রাজত্ব পেসারদের। মোস্তাফিজ তাসকিনরা তো আছেনই, নতুন করে ত্রাস ছড়াচ্ছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে আত্মবিশ্বাসের তুঙ্গে এই পেসার, তাই তাকে নিয়ে আলাদাভাবে হোমওয়ার্ক করতে হচ্ছে কিউইদের। নাহিদ রানা দারুণ বোলার, এই কন্ডিশন থেকে সুবিধা আদায় করে নেবে। বাংলাদেশে এমন একজন ফাস্ট বোলার দেখতে পাওয়া বেশ ভালো ব্যাপার। তার সামর্থ্যকে খাটো করে দেখছি না, তবে পেসারদের বিপক্ষে খেলে অভ্যস্ত আমাদের ব্যাটাররা। আমাদের দলেও পেসার আছে, কন্ডিশনটা ভিন্ন, তাই স্কিল কাজে লাগিয়ে নাহিদ রানা কিংবা অন্য পেসারদের সামলাতে হবে। জায়ান্টদের দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসা নতুন নয়, তরুণ ক্রিকেটারদের পরখ করার সুযোগ কাজে লাগায় তারা। তবে পূর্ণ শক্তির দল নিয়ে এখানে নাকানি চুবানি খাওয়ারও বহু ঘটনা আছে। ব্ল্যাক ক্যাপরা তাই সাবধানী, তবে স্কোয়াডের ক্রিকেটারদের চাপ মুক্ত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। আমাদের এই দলে এ টিমের হয়ে এখানে খেলা ক্রিকেটার আছে, তখন তারা 4 দিনের ম্যাচ খেলেছিল। সিরিজ হয়েছিল মে মাসে, অনেকটা একই সময়ে। সব মিলিয়ে আগের অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। ঢাকায় পা রেখে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে নিউজিল্যান্ড দল। 17 এপ্রিল শুরু হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ, এরপর 3টি টি20 খেলবে দুদল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফিলিং স্টেশনে কেটে যায় আধা বেলা, বিপাকে চালক। বন্দরে আরও জ্বালানি তেলবাহী জাহাজ, 2 মাস সংকট হবে না, ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকার হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।